হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইএসসি 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওতে থাকছে তোমাদের জন্য 2026 গ্রামার সিলেবাস, থাকছে কোয়েশ্চেন প্যাটার্ন, মার্কস ডিভিশন এবং সেই সঙ্গে এই একটা মাত্র ভিডিওতে থাকছে তোমাদের জন্য একটা কমপ্লিট গ্রামার রিভিশন। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিওর বিষয়। প্রথমেই বলে দিই তোমাদের মার্কসের কথা। তোমাদের গ্রামারের ক্ষেত্রে আইএসসিতে টোটাল 10 মার্কসের গ্রামার তোমরা পাবে, যে গ্রামারের মধ্যে 2 মার্কসের জন্য তোমরা দুটো প্রশ্ন পাবে গ্রামারের ওপর, আর বাকি 8 মার্কস তোমরা এমসিকিউ টাইপের প্রশ্ন পাবে। এখন এই যে এমসিকিউ টাইপের প্রশ্ন বা দুটো এক্সট্রা কোয়েশ্চেন আনসার, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিলেবাসটা অনেক হিউজ, এবং সেই সিলেবাসটা ঠিক কী সেটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে অনেক সংশয় আছে এবং তোমরা বারবার আমার কাছে প্রশ্ন করে থাকো। এক্ষেত্রে আমি বলে রাখি, এই মুহূর্তে সিলেবাস কী আছে, সিলেবাস কী নেই সেটা নিয়ে মাথা খারাপ করো না, কারণ তোমাদের জন্য আইসিএসসি থেকে আইএসসি যে কোনো ব্যাপারই হোক না কেন, নির্দিষ্ট সিলেবাস কাউন্সিল দেয় না। তোমরা ছোটোবেলা থেকে এই পর্যন্ত যা যা পড়েছো সেটাই তোমাদের সিলেবাস। সেই কারণে বলছি, সেদিকে মাথা খারাপ না করে তোমরা মাত্র 12টা চ্যাপ্টার একটু গ্রিপে নিয়ে এক্সাম হলে চলে যাও। এখন নিশ্চয়ই প্রশ্ন করবে সেই 12টা চ্যাপ্টার কি। আজকের এই ভিডিওতে আমি সেই 12টা চ্যাপ্টার তোমাদের মাথার মধ্যে একবার রিভিশন করিয়ে দেওয়ার জন্য সেইভাবে বলে দেব, যতটা একটা ভিডিওর মধ্যে বলে দিলে তোমরা অনেকটাই আয়ত্তে নিতে পারো। আর এই একটা ছোট্ট ভিডিওতে সেই সবকটা চ্যাপ্টারের একটা ডিটেলড আলোচনা দেওয়া কখনোই সম্ভব না, তোমরা জানো। সেক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো লার্নিং বেসড চ্যাপ্টার, সেগুলো কিন্তু তোমাদের আগে থেকেই লার্ন করে রাখতে হবে, বা এই যে টাইমটা তোমরা পাচ্ছ লার্ন করতে হবে। আমি একটা ভিডিওয়ে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কমপ্লিট রিভিশনের জন্য। তাহলে চলো আমরা শুরু করি। তার মধ্যে প্রথমেই যে চ্যাপ্টারটা আমরা বলবো সেটা হচ্ছে বাগধারা। বাগধারা কিন্তু একটা লার্নিংয়ের চ্যাপ্টার। এটা লার্ন না করে তোমাদের কোথাও কোনো জায়গা নেই। এখানে প্রচুর বাগধারা আছে। তোমরা যারা আমার পিডিএফ নোটস নিয়েছো তারা জানো, সেখান থেকে কতগুলি ইম্পর্টেন্ট বাগধারা নিয়ে আমি কিছু তোমাদের জন্য দিয়েছি। তাদের জন্য বলবো, তোমরা যারা পিডিএফ নোটস নিয়েছো, তোমরা যেটা আমি দিয়েছি সেখান থেকে আর সাজেশন করতে যেও না, ওটা সম্পূর্ণ লার্ন করো বা গ্রিপে নেওয়ার চেষ্টা করো। আর যারা পিডিএফ নোটস নাওনি, তাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে পড়াশোনা করছো। সেইখান থেকে যেভাবে বাগধারাগুলো পড়ছো, সেখানে ইম্পর্টেন্ট বাগধারাগুলোকে বেছে নাও, বেছে নিয়ে এই সময় তৈরি করে ফেলো। আজকের এই ভিডিওতেও আমি ইম্পর্টেন্ট কিছু বাগধারা তোমাদের সাথে আলোচনা করব, কিন্তু ততগুলো সম্ভব নয় যতগুলো আমি পিডিএফ নোটসে দিয়েছি। যাই হোক, আজকে আমি প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে অকাল কুষ্মাণ্ড, যার অর্থ অপদার্থ। তুমি একটা অকাল কুষ্মাণ্ড, তোমার উপর নির্ভর করা একেবারে অর্থহীন, এভাবে তোমাকে সেন্টেন্স দিয়ে দেওয়া হবে। সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাকে সঠিক বাগধারা বসাতে হবে। এমসিকিউতে তোমাকে সেই বাগধারাগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে, অথবা যদি কোয়েশ্চেন আনসার ফর্মে পাও তাহলে তোমাকে একেবারেই এটা তুলে দেওয়া হবে, সেভাবেই মানে শব্দটা দিয়ে দেওয়া হবে, বলা হবে এটা দিয়ে একটা বাক্য রচনা করো। কিভাবে তোমরা প্রশ্নটা পাবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। এরপর আসবো গোবর গণেশ, যার অর্থ নির্বোধ। তুমি একটা গোবর গণেশ, এত করে বলছি তাও বুঝতে পারলে না। নেক্সট গোকুলের ষাঁড়, যার অর্থ নিষ্কর্মা। সারাদিন গোকুলের ষাঁড় হয়ে ঘুরে বেড়াচ্ছ, অথচ এত কাজ পড়ে আছে সেদিকে দৃষ্টি নেই। এরপর বলবো ঠুঁটো জগন্নাথ, যার অর্থ অক্ষম। ঠুঁটো জগন্নাথ হয়ে বসে না থেকে তাড়াতাড়ি হাত চালাও দেখি। এই যে কথাগুলো বললাম, যে 4টে বাগধারা, মোটামুটি ধারে কাছের বাগধারা, এখান থেকে মোটামুটি একটা পেয়ে যাওয়ার চান্স তোমাদের খুব আছে। এরপর বলবো আকাশ কুসুম, অর্থাৎ অসম্ভব কল্পনা করা। আকাশ কুসুম না ভেবে পড়া শুরু করো, পরীক্ষা তো এসেই গেল। এরপর আমি বলবো আষাঢ়ে গল্প। আষাঢ়ে গল্প আর আকাশ কুসুম একটু কাছাকাছি হলেও আষাঢ়ে গল্পর অর্থ কিন্তু আজগুবি বা মিথ্যে। তোমার আষাঢ়ে গল্প এখন রাখো, সরাসরি কাজের কথা বলো। এছাড়া আমি এরপরে যে বাগধারা সেটার মধ্যে বলবো আদায় কাঁচকলায় এবং অহিনুকুল সম্পর্ক। এ দুটো একটু কাছাকাছি বাগধারা। আদায় কাঁচকলায় মানে দুজনের সম্পর্ক একেবারে ভালো নেই, ভালোবাসার অভাব যাকে বলা হয়। আর অহিনুকুল সম্পর্ক হচ্ছে সম্পূর্ণ শত্রুতা ভরা একটা সম্পর্ক। আদায় কাঁচকলার ক্ষেত্রে আমি সেন্টেন্স অ্যাপ্লাই করে তোমাদের বলছি, দুই ভাইয়ের সম্পর্ক যেন আদায় কাঁচকলায়, কেউ কারোর মুখ দেখে না। আর অহিনুকুল সম্পর্কর ক্ষেত্রে আমি বলতে পারি, পাশাপাশি বাড়িতে থাকলে কি হবে, দুজনের সম্পর্ক অহিনকুল সম্পর্কের মতো। এরপর বলবো উভয় সংকট, যার দুদিকেই বিপদ। এত একদিকে অর্থের প্রয়োজন, অন্যদিকে মান সম্মান, কোন দিকটা যে বেছে নেব, উভয় সংকটে পড়েছি।
এরপর বলবো আলালের ঘরের দুলাল, অর্থাৎ বড় লোকের একেবারে অপদার্থ ছেলে। মিত্রবাবুর ছোট ছেলেটা একেবারে আলালের ঘরের দুলাল, একটার পর একটা কাজ পেলো কিন্তু কোনোটাই করতে পারলো না। নেক্সট টনক নড়া, অর্থাৎ চৈতন্য হওয়া। কাল পরীক্ষা আর তুমি এখন পড়তে বসছো, এতদিনে টনক নড়লো বুঝি। তীর্থের কাক, গভীর প্রত্যাশা করে যখন কিছু চাওয়া হয়। সকাল থেকে তীর্থের কাকের মতো বসে আছি, এখনও রেশন দোকান খুললো না। এরপর আমি যাব পটল তোলা। এখানে তোমরা অনেকেই যে ভুলটা করো, পটল তোলা মানে মৃত্যুর কথা, সেটা ঠিক কথা, কিন্তু আমরা পটল তোলা শব্দটা একমাত্র তুচ্ছ কোনো ব্যক্তির ক্ষেত্রেই ব্যবহার করতে পারি, কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে কিন্তু পটল তোলা ব্যবহার করতে পারি না। আমার বাবা পটল তুলেছেন বা অমুক বাবু পটল তুলেছেন, এমন কথা আমরা বলতে পারি না। সেই জন্যই পটল তোলা তেমন একটা কিছু ক্ষেত্রে বলতেই পারো পাশের বাড়ির মাতাল চারু পটল তুলেছে। এরপর পেট পাতলা, একটু খেয়াল রাখবে, পেট পাতলা মানে এতটাই পাতলা যে কথা পেটের মধ্যে থাকে না, বেরিয়ে আসে। তোমায় কিছু বলবো কি, তোমার যা পেট পাতলা কাউকে না কাউকে ঠিক বলে দেবে। কান পাতলা, অর্থাৎ এতটাই পাতলা যে কানের ভেতর সহজেই তা প্রবেশ করে, অর্থাৎ এই কান পাতলা লোক তুমি সবার কথাই সহজে বিশ্বাস করে ফেলো। এরপর বলবো ননির পুতুল, অল্পেতেই যে কাতর তাকে ননির পুতুল বলে। এই সামান্য রোদেই একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেলে তুমি তো দেখছি ননির পুতুল হে। নেক্সট মান্ধাতার আমল, অতি প্রাচীনকাল সম্পর্কে ইউজ করা হয়, সেই মান্ধাতার আমলের একটা খাট এখনো ব্যবহার করে যাচ্ছ। এরপর বলবো বিড়াল তপস্বী, যাকে বলা হয় ভণ্ড। ওর বসন ভূষণ দেখে ঠকে যেও না যেন, ও আসলে বিড়াল তপস্বী। এরপর বলবো চাঁদের হাট, গুণীজনের সমাবেশকে চাঁদের হাট বলা হয়। সেক্ষেত্রে ধরো বললাম যে বাবা গায়ক নায়ক সবাই তো এক অধিবেশনে উপস্থিত, এই যে একেবারে চাঁদের হাট বসে গেছে। এরপর বলবো ইন্দ্রপতন, যখন কোনো একটা বিশেষ জগতে কোনো এক মহান ব্যক্তিত্বের মৃত্যু হয় তখন সেক্ষেত্রে বলা হয় ইন্দ্রপতন হয়েছে। যেমন উত্তম কুমারের মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের ইন্দ্রপতন ঘটেছিল। এভাবেই তোমরা বাগধারাগুলো শিখবে। আর আজকে যে বাগধারাগুলো আমি তোমাদের জন্য বললাম সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বাগধারা। এরপর যাব বাক্য। বাক্যর ক্ষেত্রে তোমরা দু ধরনের বাক্য পরিবর্তন পেয়ে থাকবে, তোমাদের এছাড়া বাক্যের উপর কোনো প্রশ্ন আসবে না বাক্য পরিবর্তন ছাড়া। বাক্য পরিবর্তনের মধ্যে একটা হচ্ছে গঠনগত দিক থেকে, একটা হচ্ছে অর্থের দিক থেকে। গঠনগত দিক থেকে যে পরিবর্তন সেটা হচ্ছে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক বা যৌগিক থেকে জটিল, এভাবে তোমাদের বাক্য পরিবর্তন আসতে পারে। সরল বাক্য কাকে বলবো? সরল বাক্য হলো এমন একটি বাক্য যেখানে একটা মাত্র বাক্য থাকে, একটাই খণ্ড বাক্য থাকে, যেখানে একটা মাত্র উদ্দেশ্য, একটা মাত্র বিধেয় থাকে। ধরো আমি বললাম আমি কাল ভোরে বেড়াতে যাব, এখানে উদ্দেশ্যকে না আমি, আর কাল ভোরে বেড়াতে যাব এটা হচ্ছে বিধেয়। অতএব দেখা যাচ্ছে একটা মাত্র খণ্ড বাক্য যেখানে একটাই উদ্দেশ্য, একটাই বিধেয়। জটিল বাক্যে কিন্তু এরকম একটা মাত্র খণ্ড বাক্য থাকবে না, একাধিক খণ্ড বাক্য যুক্ত হয়ে জটিল বাক্য তৈরি করে, এবং সেই জটিল বাক্যের মধ্যে থাকে একটা আকাঙ্ক্ষা, একটা বাক্যের মধ্যে আর একটা ঘটনার আকাঙ্ক্ষা থাকে, তবে না আর একটা বাক্য সংযুক্ত হয়। যেমন ধরো এই যে আমি বললাম আমি কাল ভোরে বেড়াতে যাব, এখানে আমার কাল ভোরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে তখন যখন আমি বলবো, ধরো আমি বললাম কাল যখন ভোর হবে তখন আমি বেড়াতে যাব, অর্থাৎ কাল ভোর হবার একটা আকাঙ্ক্ষা আমার মধ্যে তৈরি হচ্ছে। এই ধরনের বাক্য হচ্ছে জটিল বাক্য। এটাকেই যদি আমি যৌগিক করি তাহলে কি করতে হবে? আচ্ছা, যৌগিক করার ক্ষেত্রে আমাকে একাধিক খণ্ডবাক্য যুক্ত হয় ঠিকই, কিন্তু সেক্ষেত্রে আকাঙ্ক্ষাযুক্ত বাক্য থাকে না, কারণ যৌগিক বাক্যে প্রত্যেকটা বাক্য কিন্তু নিরপেক্ষ স্বাধীন বাক্য। যে স্বাধীন বাক্যগুলো আলাদা আলাদা একটা অর্থ বহন করে এবং যখন সংযুক্ত হয়ে যায় তখন নতুন একটা অর্থকে নিয়ে আসে, যেমনটা কিন্তু জটিল বাক্যে হয় না। জটিল বাক্যে একটাকে বাদ দিলে আরেকটা অর্থহীন হয়ে পড়বে। আর জটিল বাক্যের ক্ষেত্রে যেটা বললাম সেখানে কিন্তু যেমন তেমন, যদি তবে, যে সে, যখন তখন, এই ধরনের শব্দগুলো তোমরা পেয়ে থাকবে। আর যৌগিক বাক্যে যে শব্দগুলো তোমরা পাবে সেগুলো হচ্ছে ও, আর, এবং, কিন্তু, নচেত, নতুবা, তাই, আবার কখনো কমা দিয়েও কিন্তু বাক্যগুলোকে যুক্ত করে একটা যৌগিক বাক্য তৈরি করা হয়। আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম যে আমি কাল ভোরে বেড়াতে যাব, এটাকে যদি আমি যৌগিক করি তাহলে কি হবে? কাল ভোর হবে এবং আমি বেড়াতে যাব। তাহলে নিশ্চয়ই পার্থক্যটা বুঝে গেছো। এবার আমি দু একটা উদাহরণ তোমাদের সামনে রাখছি। ধরো সরল বাক্য, সাবধানে না থাকলে বিপদে পড়বে, এটা একটা মাত্র খণ্ড বাক্যে আছে। এরপর যদি আমি এটা জটিল করি, যদি সাবধানে না থাকো তাহলে বিপদে পড়বে। আর যখন এটা যৌগিক করব, সাবধানে থাকো নচেত বিপদে পড়বে। এভাবেই কিন্তু বাক্যগুলোকে পরিবর্তন করতে হবে। আর তোমাদের এমসিকিউ যদি আসে তাহলে অপশান থাকবে, কোথাও সমস্যা নেই। যদি এমসিকিউ না থাকে, তোমাদের ওই ডাইরেক্ট প্রশ্ন আসে, কোয়েশ্চেন আনসারে আসে, তাহলে কিন্তু এইভাবেই তোমাদের পরিবর্তনগুলো করতে হবে। আবার বলছি, জটিল এবং যৌগিক
যৌগিকের পার্থক্যটা কিন্তু ঠিক বুঝে নেবে আমি যেগুলো বললাম সেই বৈশিষ্ট্যগুলো থেকে। এরপর আমি আরেকটা বাক্য বলি, সরল বাক্য, তুমি আসলেই আমি যাব। যখন জটিল হবে যখন তুমি আসবে তখনই আমি যাব। আর যদি যৌগিক হয় তুমি আসবে আর আমি যাব। এভাবে তোমরা পরিবর্তন করবে। আচ্ছা, এরপর আমি যাব বাচ্য পরিবর্তনে। বাচ্য পরিবর্তন কিন্তু বাচ্য পরিবর্তনের আগে আমাকে আরেকটা বিষয়ে যেতে হবে, সেটা হচ্ছে বাক্যের যে অর্থ অনুযায়ী যে পরিবর্তনগুলো। অর্থ অনুযায়ী পরিবর্তনের ক্ষেত্রে প্রথমেই আসবো সদর্থক নঙার্থক কথা। সদর্থক নঙার্থক যে বাক্যগুলো আমরা বলি, সদর্থক মানে হ্যাঁ বাচক, নঙার্থক মানে না বাচক। ধরো সদর্থক সে দোষী, নঙার্থকে আমি কি বলবো সে দোষী নয়, একেবারেই না। সদর্থক এবং নঙার্থক বাক্য মানে এরকম নয় যে সদর্থকে হ্যাঁ থাকলে নঙার্থকে না হয়ে যাবে, অর্থ কিন্তু একই রাখতে হবে। সদর্থকে না বাচক কোনো শব্দ থাকবে না, না, নয়, না হলে, নইলে, এরকম কোনো শব্দ থাকবে না। আর নঙার্থকে অবশ্যই না বাচক একটা শব্দ থাকবে। যেমন সে দোষী, যেই আমি নঙার্থক করব সে নির্দোষ নয়, এখানে কিন্তু পরিবর্তন মানে মিনিংয়ের দিক থেকে কোনো পরিবর্তন আমি রাখলাম না। তারপর ধরো তখন শহরে লোকজন কম ছিল, যেই নঙার্থকে আসবে তখন শহরে লোকজন বেশি ছিল না। তাহলে আরেকটা বিষয় তোমাদের সদর্থক নঙার্থকের ক্ষেত্রে মনে রাখতে হবে যে বিপরীত যে শব্দ সেটা তোমাকে জানতে হবে, বেশি, কম, দোষী, নির্দোষ, এইভাবে। সে কোথায় আমি জানি, সে কোথায় তা আমার অজানা নয়, এভাবেই তোমাকে পরিবর্তন করতে হবে। এরপর বলি, আমি মিথ্যা বলিনি, আমি সত্যি বলেছি। কেউ যেতে রাজি হলো না, সকলেই যেতে অসম্মত হলো। সে উত্তর দিল না, সে নিরুত্তর রইল। এরপর আমরা যে বাক্য পরিবর্তনে যাব সেটা হচ্ছে নির্দেশক এবং বিস্ময়বোধক। এই নির্দেশক বিস্ময়বোধক বাক্য কি? নির্দেশক বাক্যর মধ্যে একেবারে দাড়ি থাকে, মানে যে জ্যোতিচ্ছেদ জ্যোতিচিহ্ন, আর বিস্ময়বোধক চিহ্ন যেটাকে বলে এক্সক্লামেশন মার্ক। নির্দেশক বাক্য, লোকটি খুব গরিব, এটা একটা ঘটনাকে বা একটা বিষয়কে নির্দেশ করছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে। আর যখন এটা বিস্ময়বোধকে চলে যাবে অর্থ কিন্তু পরিবর্তন হবে না, তখন তুমি বলবে উফ লোকটি কি গরিব, বলে একটা এক্সক্লামেশন মার্ক। এরপরে আমি বলবো আঙুল কেটে রক্ত বেরোচ্ছে, ইস আঙুল কেটে রক্ত বেরোচ্ছে, এক্সক্লামেশন মার্ক। ভালো করে নজর করো, কোথাও কিন্তু মিনিংয়ের কোনো পরিবর্তন রাখছি না। এমন কথা বলা অনুচিত, কি বলবো, ছি এমন কথা বলো না, আচ্ছা, বা বলতে নেই, এমন কথা বলতে নেই, এভাবে। আচ্ছা, সন্দেহসূচক থেকে যদি নির্দেশক বাক্যে পরিণত করি, সন্দেহসূচক বাক্য থেকে নির্দেশক পরিবর্তনের জন্য সন্দেহসূচকে সবসময় হয়তো, মনে হয়, এই ধরনের কথা থাকবে। আর নির্দেশকে কিন্তু হয়তো, মনে হয় এগুলো উঠে গিয়ে সম্ভাবনা আছে, সম্ভাবনা নেই, এরকম কথাগুলো থাকবে। যেমন বোধহয় কাল বৃষ্টি হবে, আমি যেই নির্দেশক করবো কি হবে, কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সে বুঝি এবছরেও আসলো না, তাহলে কি বলবো, তার এবছরেও আসার সম্ভাবনা নেই। হয়তো আর দেখা হবে না, যেই আমি নির্দেশক করব আর দেখা হওয়ার সম্ভাবনা নেই, এভাবেই কিন্তু আমরা পরিবর্তনগুলো করব। এরপর আমি যাব প্রশ্নবোধক থেকে নির্দেশকে। প্রশ্নবোধক মানেই তোমরা বুঝতে পারছো একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকবে। এখন আচ্ছা, এখন গেলে কি আর তার দেখা পাবে? নির্দেশকে কি, এখন গেলে আর তার দেখা পাবে না। ভুল কার না হয়, কোয়েশ্চেন মার্ক, সকলেরই ভুল হয়। কাজটা কি ঠিক করলে, কাজটা ঠিক করনি। অর্থাৎ নির্দেশক বাক্যে যে বাক্যটা আমরা বলছি সেটা যখন প্রশ্নবোধকে আসছে, ভালো করে খেয়াল করো, মিনিং কোথাও পরিবর্তন হচ্ছে না, অথচ কোয়েশ্চেন মার্ক দেওয়া ওই প্রশ্নবোধক বাক্যটা শুনলেই বোঝা যাচ্ছে তার উত্তরটা ঠিক কী হবে। এটাই কিন্তু প্রশ্নবোধক বাক্যের বিষয়। এরপর আমরা নির্দেশক থেকে অনুজ্ঞাসূচক বাক্যে যাব। নির্দেশক বাক্য কিন্তু এমনভাবে কথা বলে, একটা নির্দিষ্ট কথা বলে। আর অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে একটা মানে তোমাদের অর্ডার দেয়, যাকে বলা হয় অর্ডার দেয় বা অনুরোধ করে বা প্রার্থনা করে, এগুলো হচ্ছে নির্দেশক সূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। নির্দেশক বাক্য আমি যদি বলি সর্বদা সত্য কথা বলা উচিত, সেটা অনুজ্ঞাতে হয়ে যাবে কি, সর্বদা সত্য কথা বলো বা বলবে, এভাবে একটা কমান্ডিং অ্যাটিটিউড থাকবে। আমি তোমাকে একটা গল্প বলতে অনুরোধ করছি, এটা হয়ে যাবে তুমি অনুগ্রহ করে একটা গল্প বলো, কিংবা তুমি দয়া করে একটা গল্প বলো। চিন্তা করে লাভ নেই, আমি তাহলে কি বলবো, চিন্তা করো না। এরূপ না, এক পা না এগোবার জন্য সাবধান করছি।
খবরদার এক পাও এগিও না। এই যে বিষয়গুলো সেটা বুঝতে হবে। অনুজ্ঞা শব্দটার অর্থই হচ্ছে কোনো কিছু একেবারে অনুরোধ করা, আদেশ করা, প্রার্থনা করা, এরকম কথা। আর নির্দেশক বাক্য যখনই হয়ে যাচ্ছে তখনই সেখানে কোনো এই ধরনের বিষয় থাকছে না, একেবারে নির্দিষ্ট কোনো শব্দ, নির্দিষ্ট কোনো বিষয়কে তুমি কাউকে বলছো। আচ্ছা, এক্ষেত্রে বলি যে উদাহরণগুলো আমি এতক্ষণ দিলাম সেই উদাহরণগুলো কিন্তু তোমাদের ভাইস ভার্সা হিসাবে আসতে পারে। মানে আমি নির্দেশক থেকে অনুজ্ঞা বললাম, অনুজ্ঞা থেকে নির্দেশক এলো, আমি সদর্থক থেকে নঙার্থক বললাম, নঙার্থক থেকে সদর্থক তোমাদের করতে হলো। তাহলে তোমাদের কিন্তু এই বিষয়টা মাথায় রেখেই এগোতে হবে। আচ্ছা, এরপর আমরা যাব, দাঁড়াও 1 মিনিট, বাচ্য পরিবর্তনে। হ্যাঁ, বাচ্য পরিবর্তনে আমি যখনই যাব তখন কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যে কথাটা, সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন আমাদের 3 রকম আছে: কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। কোথায় কাকে কর্তৃবাচ্য বলে, কোথায় কাকে কর্মবাচ্য বলে, কোথায় কাকে ভাববাচ্য বলে, এখন অতটা মাথা ঘামানোর মতো সময় একটা ভিডিওতে নেই। তাই আমরা কোনগুলো জেনে নেব। কর্তৃবাচ্যে যে মানে কর্তা হচ্ছে প্রধান, আর কর্মবাচ্যে কর্ম হচ্ছে প্রধান, মানে কর্তা হচ্ছে বিশেষ্য। আমি যে কাজটা করছে সে যখন বাক্যে প্রধান জায়গা দখল করে তখন বাক্যটা হয়ে যায় কর্তৃবাচ্য। আর যখন বাক্যে কর্তা যে কাজটা করছে সেই কাজটা প্রধান হয়ে যায় তখন ওটাই হয়ে যায় কর্মবাচ্য। আর ভাববাচ্য কি? ভাববাচ্য হচ্ছে সরাসরি কোনো কথা না বলে একটু ঘুরিয়ে কথা বলা। ধরো আমি বলছি আমি ভাত খাচ্ছি, এটা আমি ভাত খাচ্ছি, আমি বাক্যের কর্তা, আমার দ্বারা ভাত খাওয়া কাজটা সম্পন্ন হচ্ছে, তাহলে এটা কর্তৃবাচ্যের উদাহরণ। যখন কর্মবাচ্য করব তখন আমি নয়, ভাত খাওয়াটা ইম্পর্টেন্স পাবে, তাহলে তখন আমি কি করব? আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। এভাবে আমি পরিবর্তন করলে কর্মবাচ্য হয়ে যাবে। কিন্তু আমি যদি ভাববাচ্যে কথাটা বলি আমার ভাত খাওয়া হচ্ছে, তখন কিন্তু দ্বারা শব্দটা ব্যবহার করব না। তাহলে কর্মবাচ্য আর ভাববাচ্য কিন্তু অনেকটা এক, কিন্তু পার্থক্য কোথায়? কর্মবাচ্যে দ্বারা, দিয়া, কর্তৃক শব্দগুলোর ব্যবহার করা যায়, যেটা ভাববাচ্যে কিন্তু কখনোই করা যায় না। ভাববাচ্য কর্তা মানে কর্তৃবাচ্যেরই একটি অন্য রূপ, যেটা একটু ঘুরিয়ে বলা হয়, একটা ইনডাইরেক্টভাবে বলা হয়। আরেকটা বলি, এমন কোনো কথা নেই যে দ্বারা, দিয়া, কর্তৃক এই শব্দগুলো না থাকলে সেটা কর্মবাচ্য হবে না। কর্মবাচ্য কিন্তু ভাববাচ্যের মতো হুবহু অনেক সময় এক হয়ে যায়, সেটা কিন্তু তোমাকে পড়ে বুঝতে হবে। এতটা কিন্তু, আর এটা লার্নিংয়ের বিষয় না, এটা করতে করতে প্র্যাকটিস হওয়ার বিষয়। তোমরা যারা, তোমাদের কাছে যে বই আছে, যে টিচারকে তোমরা ফলো করছো, তাদের যে নোটস আছে, সেই সমস্ত কিছু বারবার করতে করতে দেখবে এটা প্র্যাকটিস হয়ে গেছে। আর যদি আমি এই মুহূর্তে বলছি, যদি তোমরা মনে করো যে এই মুহূর্তে তোমাদের গ্রামারের জন্য কোনো বই নেই, কোনো নোটস নেই, আবার বলছি যদি মনে করো প্রয়োজন আছে, তাহলে পজিটিভলি তোমরা আমাদের 8774162111 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের এই ধরনের নোটস পারচেজ করতে পারো। সেখানে তোমরা রচনা, গ্রামার, তোমাদের যে টেক্সচুয়াল বিষয়গুলো আছে, চিঠি, তাছাড়া টেক্সচুয়াল যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় কোয়েশ্চেন অ্যান্সারের 2026-এর ইম্পর্টেন্ট সমস্ত কিছু নিয়ে, আর টেক্সট যে পিডিএফ নোটস সেটা কিন্তু পেয়ে যাবে পারচেস করার জন্য। যদি মনে করো প্রয়োজন আছে এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে ঘুরে ঘুরে খোঁজার ব্যাপারটা কিন্তু আর সময় নেই, তাই আমি সেক্ষেত্রে তোমাদের বলবো যদি মনে করো তাহলে অবশ্যই সেগুলো পারচেস করতে পারো। আচ্ছা, এবার আমি পরবর্তী টপিকে যাব। সেটা কি? পরবর্তী টপিক হচ্ছে, জাস্ট এ মিনিট, উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তনটা কি? উক্তি পরিবর্তন হচ্ছে, আমরা কটাই গেলাম, বাগধারা, বাক্য, আচ্ছা, উক্তি পরিবর্তন সম্ভবত 11টা টপিক হচ্ছে, আমি 12টা বলেছিলাম, একটু খেয়াল করে নিও। উক্তি পরিবর্তন কি? উক্তি পরিবর্তন হচ্ছে কোনো একটা বক্তব্য যেটা আমরা যখন পরিবর্তন করছি সেটাই উক্তি পরিবর্তন। এই উক্তি হচ্ছে দুরকম, একটা প্রত্যক্ষ উক্তি, একটা পরোক্ষ উক্তি। তোমরা যেটা ইংলিশে পড়ে থাকো ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট স্পিচ, সেটাই কিন্তু উক্তি পরিবর্তন। প্রত্যক্ষ উক্তিতে বক্তা সরাসরি কাউকে কোনো একটা কথা বলছেন, আর যখনই সরাসরি কথা বলা হয় তখন তার মধ্যে কিন্তু গ্রামারের ইম্পর্টেন্ট বিষয় কি না, ইনভার্টেড কমা এবং নির্দিষ্ট নাম, কাকে কি বলছে সেটা মাথায় রাখতে হবে। আর পরোক্ষোক্তি যখনই হয়ে যাবে তখন ইনভার্টেড কমা উঠে যাবে, তখন আমরা একটা যে শব্দ বসিয়ে কমা দিয়ে সেই বক্তব্যটা ঘুরিয়ে বলবো। এক্সাম্পল দিলে তোমরা বিষয়টা বুঝে যাবে। যেমন ধরো, রাম বলল ইনভার্টেড কমা দিয়ে, শ্যাম তুমি স্কুলে যাও।
কিন্তু যখনই আমি এই প্রত্যক্ষোক্তিটাকে পরোক্ষোক্তিতে পরিবর্তন করব, তখন ইনভার্টেড কমা উঠে যাবে। আমি বলবো রাম শ্যামকে বলল যে, প্রথমে কে কাকে বলল সেটা আনছি। রাম শ্যামকে বলল যে সে যেন স্কুলে যায়। আবার এভাবেও তুমি করতে পারো, রাম শ্যামকে আদেশ করলো যে সে যেন স্কুলে যায়। দুটোই কিন্তু কারেক্ট, কোথাও কোনো ভুল নেই। আর অনুরোধ, আদেশ, এগুলোর ক্ষেত্রে তুমি যদি উল্লেখ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো মার্কসই সবসময় হয়ে যায়। আর তোমাদের যেহেতু এমসিকিউ, তাহলে তোমাদের চিন্তা খুব একটা নেই। তবে হ্যাঁ, তোমাদের 2 মার্কসের জন্য যেটা আসে সেটা কোথা থেকে আসবে, বাগধারা না বাক্য না উক্তি, সেটা কিন্তু আমি জানি না। তার জন্য সবটাই কিন্তু তোমাদের শিখে যাওয়া উচিত। আচ্ছা, একইভাবে আরও দু একটা উদাহরণ দিই। প্রত্যক্ষ, রেবা বলল আমি এখন খাবো না। পরোক্ষতে কি বলবো? রেবা বলল যে সে এখন খাবে না। আবার বলি, মিলি বলল আগামীকাল তোমার বাড়ি যাব। এখানে তুমি যে কে আমরা নির্দিষ্ট করে জানি না, তাহলে যখন আমি প্রত্যক্ষ থেকে পরোক্ষ করব, তুমিটা আমি নিজে সেটা ধরে নিতেই পারি, সেখানে কাটার কোনো জায়গা নেই। আচ্ছা, মিলি বলল যে আগামীকাল সে আমার বাড়ি যাবে। এভাবে তোমরা কিন্তু পরিবর্তনগুলো করবে। এরপর আমি যাব এক কথায় প্রকাশ। এই এক কথায় প্রকাশ কিন্তু আবার একটা লার্নিং পার্ট, লার্নিংয়ের চ্যাপ্টার। তোমরা যে যতটা পারবে এক কথায় প্রকাশ লার্ন করার চেষ্টা করবে। আবারও বলছি, ইম্পর্টেন্স বুঝে লার্ন করবে। সবগুলো লার্ন করলে কিন্তু গুলিয়ে যাওয়ার চান্স বেশি। যেগুলো বুঝবে ইম্পর্টেন্ট খুব, সেগুলোকেই লার্ন করবে। আর আমার পিডিএফ নোটসের ক্ষেত্রে আমি সবাইকে বলবো কোনো রকম বাদ দেবে না, যে যতগুলো দিয়েছি ঠিক ততগুলোই লার্ন করার চেষ্টা করবে। আচ্ছা, এবার যাব কতগুলো উদাহরণে। চৈত্র মাসের ফসল, খুব ইম্পর্টেন্ট কিছু আমি এখানে আলোচনা করছি। চৈত্র মাসের ফসল, যাকে আমরা বলবো চৈতালি। 3 তারের বাদ্যযন্ত্র, যেটা সেতার। দিবসের 3টি ভাগ, যথাক্রমে প্রথমটা পূর্বাহ্ন, মধ্যেরটা মধ্যাহ্ন, শেষেরটা অপরাহ্ন। তৃতীয় ভাগ অপরাহ্ন, শেষেরটা রাত্রি। আচ্ছা, ঈশ্বরে বিশ্বাস আছে যার এবং নেই যার। যার বিশ্বাস আছে আস্তিক, যার বিশ্বাস নেই তাকে বলে মানে নাস্তিক। নীল, লাল এবং শ্বেত পদ্ম, যথাক্রমে নীল পদ্ম ইন্দিবর, লাল পদ্ম কোকোনট এবং সাদা পদ্ম পুণ্ডরিক। এরপর ব্যাকরণ জানেন যিনি বৈয়াকরণ, দর্শন জানেন যিনি দার্শনিক, ন্যায় করেন যিনি নৈয়াকরণ, নৈয়াকরণ। এরকমভাবেই তোমরা পরিবর্তনগুলো করবে। 2-এর মধ্যে 1 অন্যতর, অনেকের মধ্যে 1 অন্যতম, যার 2 হাত সমান চলে তাকে বলে সব্যসাচী। ভাতের অভাব মানে হা ভাত। অন্য কাল, কালান্তর। আচ্ছা, এখানে বলি ভাতের অভাব মানে কিন্তু হা ভাতে নয়, হা ভাত। হা শব্দটা নেই অর্থে ব্যবহার করা হচ্ছে। অন্য কাল, কালান্তর, অন্য যুগ, যুগান্তর। এরপরে আমরা যাব ধন্যাত্মক শব্দে। তার আগে বলি, তোমরা কিন্তু কখনোই এটা ভাববেন না আমি এই ভিডিওতে এই কটা এক কথায় প্রকাশ বলেছি মানে এর থেকেই আসবে। এটা খুব খুব ইম্পর্টেন্ট, অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে আসে, সেই কারণে আমি এখানে ছোট্ট ভিডিওয়ে সেটা আলোচনা করে দিলাম। আর তোমাদের পড়ার জন্য এখনও যে সময়টা তোমরা পাচ্ছ, সেখানে কিন্তু আরও এক কথায় প্রকাশ তোমরা তৈরি করবে। আচ্ছা, এরপর যাবো আমরা ধন্যাত্মক শব্দে। ধন্যাত্মক শব্দ বাংলায় একটা বিশেষ বিষয়। এমন কিছু শব্দ যে শব্দগুলোর নিজের কোনো অর্থ থাকে না, কিন্তু যখন বাক্যে এগুলো ব্যবহার করা হয় তখন সেটা একটা বিশেষ অর্থকে বহন করে। যেমন প্রচণ্ড ভয় পেলে আমাদের কি হয় না, গা ছমছম করছে। আমি যদি বলি বাঁশবাগানে যেতে আমার গাটা ছমছম করছিল, আমি বুঝে যাব, তুমি নিশ্চয়ই বুঝে যাবে যে ওখানে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আমি। এরকমভাবেই কিন্তু ধন্যাত্মক শব্দগুলো হয়। তোমাকে পার্টিকুলার ধন্যাত্মক শব্দটা এমসিকিউতে ধরতে হবে। নাগরদোলা কেমন করে ঘোরে? বন বন করে ঘোরে। ফ্যান কেমন করে ঘোরে? বন বন করে ঘোরে। বাতাস কেমন করে বয়? শন শন করে বয়। বা কোনো কোনো জিনিসপত্র মানে কাচের বাসন বা ভারী কোনো বাসন কীভাবে ভাঙে? ঝনঝন শব্দে ভাঙে। খুব আস্তে যদি কেউ কথা বলে, ফিস ফিস করে কথা বলে। যদি কেউ উচ্চ হাসি হাসে মানে জোরে জোরে হাসে, হা হা হো হো এরকম হবে, কিন্তু অল্প করে হি হি কিংবা ফিক ফিক এরকম। ফাঁকা মাঠ যদি হয় ধুধু, ফাঁকা ঘর যদি হয় খা খা। বর্ণ বোঝাতে লালের ক্ষেত্রে টুকটুকে টকটকে, কালোর ক্ষেত্রে কুচকুচে, সাদার ক্ষেত্রে ধবধবে এরকম। জল ভরা চোখ ছলছল করে, নদী বয় কুলকুল করে, তীর তীর করে, আবার তীর তীর করে পাতা নড়ে, এটাও কিন্তু হয়। আর সেটা কিন্তু নদীর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা বুঝেই তোমরা করে আসবে। আচ্ছা, এরপরে আগেই বললাম পাখা করে বর্ণন করে, এরকম প্রচুর কিন্তু পাবে, সেটা বুঝে তোমরা আনসার করবে। এরপর আমরা যাব একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ।
এই বিষয়টা এই ছোট্ট ভিডিওতে পুরোপুরি আলোচনা করা একেবারে ইম্পসিবল। তোমরা গ্রামার বুক খুলবে, দেখবে এই ধরনের একটা চ্যাপ্টার আছে, একই শব্দের ভিন্নার্থ বলে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে তোমরা ইম্পর্টেন্ট বুঝে লার্ন করবে। আর আমার পিডিএফ নোটসেও কিন্তু এইভাবেই একই শব্দের বিভিন্ন অর্থ বলে একটা চ্যাপ্টার আছে, যেখানে দেখবে কান, হাত, কথা, মুখ, কাঁচা, পাকা, কড়া, বড়, ছোট, মাথা, মন, এই বিশেষ শব্দগুলো দিয়ে কতগুলো বাক্য রচনা করা আছে। এবং এই যে শব্দগুলো, এই শব্দগুলো বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থকে বহন করে। সেই অর্থটা তোমাকে হয়তো দিয়ে বলা হবে যে কোন বাক্যে ওই অর্থটা বহন করা হচ্ছে। যেমন ধরো আমি বলছি, বড় মুখ করে বললাম এলে না। প্রশ্ন করা হতে পারে এই সব বাক্যে মুখ শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়েছে বলে তোমাকে কয়েকটা অর্থ দিয়ে দেওয়া হলো। এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? বড় মুখ, অর্থাৎ বড় আশা করে বলা হলো। এরপরে আমি বললাম এতদিনে ঈশ্বর মুখ তুলে চাইলেন, তাহলে এখানে প্রসন্ন মানে অর্থাৎ ঈশ্বর প্রসন্ন হলেন এতদিনে। এরপর তুমি আমার মুখ পোড়ালে, এক্ষেত্রে মুখ পোড়ানো মানে অপমান করা হতে পারে অথবা আমাকে জব্দ করা হতে পারে, দুটো অর্থই কিন্তু বোঝাতে পারে। আবার বলছি এই সমস্ত কিছুই কিন্তু আমি যে আমাদের পিডিএফ নোটস আছে সেখানে দিয়ে দিয়েছি। তোমরা যারা কোথাও পাচ্ছ না বা মনে হচ্ছে এখন খুঁজে বেড়াতে হবে, ইম্পর্টেন্ট বুঝতে পারছো না, তাদের সবাইকে আমি অ্যাডভাইস করবো এই মুহূর্তে পিডিএফ নোটস নিয়ে নাও, তোমরা সমস্ত সমস্যার থেকে সমাধান পাবে। আর এখনও যে সময়টা তোমরা পাচ্ছ তাতে পিডিএফ নোটস লার্ন করার জন্য, প্র্যাকটিস করার জন্য অনেকটা সময় পেয়ে যাচ্ছ। এরপর আমি যাবো বানানে, কতগুলো বানান মানে ইম্পর্টেন্ট কতগুলো স্পেলিং তোমাদের কিন্তু সব সময় দেওয়া হয়। কখনো বলা হয় যে কতগুলো স্পেলিং দিয়ে ভুল স্পেলিংটা লেখো, কখনো বলা হয় সঠিক স্পেলিংটা লেখো। এক্ষেত্রে প্রশ্ন পড়ে নেওয়াটা কিন্তু জরুরি, তোমাদের মাথার মধ্যে গেঁথে থাকে সঠিক স্পেলিংটা লেখো আসবে, তোমরা ভুল স্পেলিংটা লেখো বললেও সঠিক স্পেলিংটা লিখে চলে এলে, এটা কিন্তু একদম করবে না। যখনই এক্সাম দিতে বসবে চোখ কান একেবারে খোলা রাখবে, মাথা ঠান্ডা রাখবে, পরীক্ষা দেবে। যাই হোক, কতগুলো আমি ইম্পর্টেন্ট স্পেলিং, খুব ইম্পর্টেন্ট স্পেলিং এখানে আলোচনা করছি। শারীরিক, শারীরিক শব্দটা এসছে কোথা থেকে? শরীর থেকে। আমরা জানি শরীর শব্দের হচ্ছে বয়সন্যরায় দীর্ঘী, তাহলে শারীরিক শব্দটা লেখার সময় প্রথম রটা হচ্ছে দীর্ঘী, পরেরটা রস্যি। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা শব্দটা কিন্তু প্রায় ভুল করো তোমরা। আ কয়াকার, উঙয় ক্ষয়াকার নয়, উঙয় ক্ষিয় আকার। ক্ষিয় অর্থাৎ কয় পেটকাটা মধ্যে সয় যুক্ত হয়ে যে ক্ষিয়টা হয় সেই ক্ষিয়টা। পুরস্কার, পুরস্কার দন্তের স, কিন্তু যখনই আমি বলবো পরিষ্কার দন্তের স, যখনই আমি বলবো পুরস্কার পেটকাটা মধ্যাহ্নের স হয়ে যাবে, একটা পরিষ্কার একটা পুরস্কার। আচ্ছা, কথোপকথন, কথোপকথন এখানে স্পেলিংটা বারবার তোমরা ভুল করো, কথ থয় ওকার, প ক থ ন, আর কোথাও কোনো ওকার নেই। এরপর ধরো আমি বললাম আবিষ্কার, কোন স? পেটকাটা মধ্যাহ্নের স। ধরো বললাম রসায়ন, রসায়নের সমস্যা হচ্ছে আমরা নর্মালি জানি উন্তেস্তয়ের পরে মূর্ধান্য হয়, কিন্তু এখানে রসায়নে উন্তেস্তয়ের পরে দন্তান্ন হয়। আচ্ছা, পূজা, পয় দীর্ঘ বর্গের জয়াকার পূজা, এই স্পেলিং বেশিরভাগ কেউ মিস্টেক করে না। মিস্টেক করে কোথায়? পুজো স্পেলিংয়ে। পুজো কিন্তু পয় দীর্ঘ নয়, পয় রস্যু হয়। এরপরে আমরা যাব প্রতিযোগী, সহযোগী, এই ধরনের শব্দে। প্রতিযোগী সহযোগী শব্দগুলো দীর্ঘিকার, কিন্তু যখনই আমি বলবো প্রতিযোগিতা হয়ে যাবে রস্যিকার, যখনই বলবো সহযোগিতা হয়ে যাবে রস্যিকার। এই হচ্ছে ব্যাপার। আসলে প্রতিযোগী সহযোগী যখন নাউন হিসেবে ব্যবহার করা হয় এই শব্দগুলো, তখন এগুলো দীর্ঘিকার হয়। যখন এগুলো নাউন না হয়ে ইয়েতে হবে, মানে তোমার সর্বনাম বিশেষণ হিসেবে ব্যবহার করা হবে, তখনই কিন্তু এগুলো রস্যি হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখবো বাল্মীকি, যে স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট এবং তোমরা ভুল করো। বাল্মীকি বয়াকার লয়ময় দীর্ঘী, বলমিক থেকে বাল্মীকি, বলমিক লয়ময় দীর্ঘী, তাই বাল্মীকির প্রথমটা দীর্ঘী, পরেরটা রস্যি। মধুসূদন অর্থাৎ মধু ধৈর্যস্য, সুদন দন্তেশয় দীর্ঘ, দীর্ঘ উচ্চারণ। আচ্ছা, বঙ্কিম, বঙ্কিম উঙয় কয় নয়, বঙ্কিম ইঙয় কয়, এগুলো খেয়াল রাখবে। রবীন্দ্রনাথ বয় দীর্ঘী তোমরা সবাই জানো, কিন্তু রবি ঠাকুর বয় রস্যি। পূর্ব পয় দীর্ঘ তোমরা সবাই জানো, কিন্তু পূব পয় রস্যু, এই ধরনের মিস্টেক করবে না। বাক্য সংশোধন, নেক্সট চ্যাপ্টারে আসছি। বাক্য সংশোধন অর্থাৎ তোমাদের স্পেলিং যেমন ভুল ঠিক করতে দেওয়া হয়, বাক্যের ক্ষেত্রে প্রচুর ভুল বাক্য দিয়ে দেওয়া হয়, সেগুলো ঠিক করতে বলা হয়। এই ভুলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে ভুল দেওয়া হয়, স্পেলিং ভুল দেওয়া হয়, সাধুচলিত ভাষার মিশ্রণের ভুল দেওয়া হয়, তাছাড়া তোমাদের কোনো একটা শব্দ ভুল দেওয়া হতে পারে, ছেদ বা জ্যোতিচিহ্নের ভুল দেওয়া হতে পারে, এরকম বিভিন্ন দিক থেকে ভুল কিন্তু দেওয়া হতে পারে। কিংবা কালের ভুল, মানে বর্তমান কাল,
অতীতকাল মানে ক্রিয়ার সাথে মিলছে না, এভাবে ভুল। কাজে বাক্যটা সম্পূর্ণ ভালোভাবে পড়ে তোমাকে দেখতে হবে ভুলটা ঠিক কোথায়, তারপরে তোমাকে ভুলটা সংশোধন করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু তোমাদের কতগুলো বিশেষ ব্যাপার মনে রাখতে হবে। যেমন ধরো, সব শিষ্যেরা এসেছে, আমি বলছি সব, আবার বলছি শিষ্যেরা। একই বাক্যে দুটো প্লুরাল কখনো ব্যবহার করা যায় না। তাই যদি বলি সব, তাহলে বলবো শিষ্য এসেছে। যদি বলি শিষ্যরা, মানে সব কথাটা না বলি, তাহলে বলবো শিষ্যরা এসেছে। এভাবে পরিবর্তনটা হবে। আচ্ছা, সে সাক্ষী দিতে গেছে, সাক্ষী নিজে একটা নাউন, কাজে সে সাক্ষী দিতে গেছে হয় না, সে সাক্ষ্য দিতে গেছে। সে বলছি বিশেষণ সর্বনাম বসাচ্ছি, আবার বিশেষ্য বসাচ্ছি, একই সাথে হয় না। আবার ধরো কেউ বললো লজ্জাস্কর ঘটনা, লজ্জাস্কর ঘটনা বলে কোনো শব্দ নেই, লজ্জাজনক ঘটনা কথাটা। অথবা তোমাকে একটা সেন্টেন্স দেওয়া হলো, সেখানে লেখা আছে আমাবস্যায় পুজো করা হবে, আমাবস্যা শব্দটা ভুল, কথাটা অমাবস্যা, এই ধরনের ভুল। এছাড়া স্পেলিং মিস্টেক দিয়ে দিতে পারে। আমি তোমাকে সান্ত্বনা দিলাম, দেখা গেল সান্ত্বনা স্পেলিংয়ে দন্তের সহায়কার নয় তয় দন্তের নয়কার, সান্ত্বনা স্পেলিং তো দন্তের নয় তয়কার নয়, সান্ত্বনায় দন্তের নয় তয়ের তলায় একটা ব আছে, এই মিস্টেকগুলো কিন্তু খেয়াল করবে। আচ্ছা, এবার আসবো আমরা পরবর্তী চ্যাপ্টারে, যেটার নাম হচ্ছে শব্দার্থ। তোমাদের শব্দের অর্থ চাওয়া হতে পারে, এই শব্দের অর্থ কোথা থেকে দেবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না। সেক্ষেত্রে আমরা গ্রামার বইয়ের একটা নির্দিষ্ট চ্যাপ্টারকে ফলো করব, যেখান থেকে খুব দেওয়া হয়। সেটা কি না, সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, মানে একই রকম উচ্চারণ হয়, অনেক শব্দ আছে কিন্তু সেটার অর্থ আলাদা আলাদা, কিংবা স্পেলিংটা আলাদা, এরকম শব্দগুলো। আচ্ছা, সেগুলো প্রচুর লার্ন করতে হয়, লার্নিংয়ের ব্যাপার আছে। আচ্ছা, আমি এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন স্বাক্ষর, স্বাক্ষর দন্তের সহায়কার ক্ষীয় বয়শূন্যরা স্বাক্ষর, আর একটা দন্তের শয়বয় আকার ক্ষীয় বয়শূন্যরা। প্রথম স্বাক্ষর হচ্ছে কি, যে অক্ষর জ্ঞান জানে, আর দন্তের শয়বয় স, আমি, অর্থাৎ আমার সই। ধরো সমন, তালবে সমন অসমন মানে জম, আর দন্তের সমন অসমন মানে আদালতের নির্দেশনামা। কুল, কয়রস্য কুল মানে বংশ, কয় দীর্ঘ ল কুল মানে নদীর তীর। এই গেল হচ্ছে ওই চ্যাপ্টার। এছাড়া তোমাদের শব্দার্থ কিন্তু তোমাদের চ্যাপ্টার থেকে দেওয়া হতে পারে, টেক্সচুয়াল যে চ্যাপ্টারগুলো সেখান থেকে দেওয়া হতে পারে, প্রচলিত ব্যবহারিক শব্দের ভেতর থেকে দেওয়া হতে পারে। এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা যাব আজকের লাস্ট চ্যাপ্টারে, যেটা হচ্ছে সাধু ও চলিত ভাষা। এটা কিভাবে দেওয়া হবে সেটা সম্পূর্ণভাবে এই মুহূর্তে বলতে পারছি না, তবে এমন হতে পারে একটা সেন্টেন্স দেওয়া হলো, একটা নির্দিষ্ট বাক্যকে তুলে বলা হলো যে এর সাধুরূপ বা চলিত রূপটা লেখো। আবার তোমাদের ডাইরেক্ট, তোমাদের প্রথমে যে বললাম 2 মার্কসের, সেখানে দেওয়া হতে পারে, বাক্যটা দিয়ে দেওয়া হলো এই সাধুরূপে, সাধু ভাষায় বাক্যটাকে পরিবর্তন করো বা চলিত ভাষায় পরিবর্তন করো, এরকম আসতে পারে। আচ্ছা, সাধু থেকে চলিত বা চলিত থেকে সাধু ভাষায় পরিবর্তনের সময় মূলত ক্রিয়া অর্থাৎ ভার্বটাকে কিন্তু পরিবর্তন করতে হয়। বাকি পরিবর্তন যদি তুমি ঠিকঠাক না করে উঠতে পারো, ধরো পারলে না শব্দগুলো পরিবর্তন করতে, ওটা খুব ম্যাটার করে না। মেন যে বিষয় সেটা কিন্তু ক্রিয়া অর্থাৎ ভার্বের পরিবর্তন। আর হচ্ছে বেশ কিছু শব্দ যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, এমন কিছু শব্দ আছে বাংলায় যেগুলো সাধু ভাষায় আমরা মানে চলিতে কথা বলার সময় আমরা কখনো ব্যবহার করি না, চলিত বাংলায় নেই। যেমন ধরো মৃত্তিকা, আমি কি বলি মৃত্তিকা খুব নরম, আমি বলি মাটি খুব নরম, এই কথাগুলো মাথায় রাখবে। কুচ্ছটিকা মানে কুয়াশা। প্রতীক্ষা, অপেক্ষা করো, আমি তোমাকে কখনো বলবো যে তুমি আমার জন্য প্রতীক্ষা করো, বলবো না, আমি বলবো অপেক্ষা করো। কিংবা তাম্বুল, পান, আমাকে একটা তাম্বুল দাও, বলবো আমাকে একটা পান সেজে দাও। তারপর হচ্ছে মার্জার, যার শব্দ মানে চলিত রূপ বিড়াল। প্রভাত, যার চলিত রূপ সকাল। পুঁথি, যার চলিত রূপ বই। আচ্ছা, এবার যাই ভার্বের দিকে। ধরো কাঁদিয়া, কেঁদে, নাচিতেছে, নাচছে, দৌড়াইতেছিলাম, দৌড়াচ্ছিলাম। এক্ষেত্রে বলি তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমাদের টেন্সের ভুল। ধরো আছে প্রেজেন্ট টেন্স করে দিলে পাস্ট টেন্স, ধরো আছে পাস্ট টেন্স করে দিলে ফিউচার টেন্স, এই পরিবর্তনগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যেমন কাঁদিতেছে মানে প্রেজেন্ট টেন্স, সে এখন কাঁদছে, তাহলে আমি কি করব, কাঁদছে। ধরো নাচিয়া ছিল, পরিবর্তন কি হবে, নাচ ছিল। তার ধরো গাহিবে, গাইবে, এই ধরনের পরিবর্তন। আচ্ছা, আর সর্বনামের ক্ষেত্রে ধরো কিছু পরিবর্তন আছে, বিশেষ সর্বনামের ক্ষেত্রে আমাদিগের, আমাদের, তাহাদিগের, তাদের, তাহাদের, তাদের, উহার, ওর,
ইহার এর এই ধরনের পরিবর্তনগুলোর কথা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো গ্রামারের কোন কোন চ্যাপ্টার তোমাদের জন্য 2026-এ খুব ইম্পর্টেন্ট এবং কোনগুলো ভালো করে পড়লে তোমরা খুব ভালোভাবে আউট অফ 10 পেতে সমর্থ হবে। খুব তাড়াতাড়ি আসছি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।